আজকের লেকচারে আমরা শুরু করব ইউজার ডিফাইন্ড ফাংশন ইন জাভা। মানে অলরেডি আমরা ক্লাস 10 এর দিকে অলরেডি চলে এসেছি। আমরা এর আগের গত লেকচারগুলোতে আমাদের অ্যারের কনসেপ্টটা পুরো ভালো করে ক্লিয়ার করে নিয়েছি, ওয়ান ডাইমেনশন অ্যারে এবং টু ডাইমেনশন অ্যারে। এবার আমরা ফাংশন নিয়ে কথা বলবো যে ইউজার ডিফাইন্ড ফাংশন কথাটার মানে কি, এবং আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে কাজটা কি, আর কি করে আমাদের ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা লিখবো, এইগুলো সবই কিন্তু আমরা এই লেকচারে আমরা ক্লিয়ার করব। এবং আমরা তার সাথে সাথে আরেকটা জিনিসও দেখবো, কত ধরনের ইউজার ডিফাইন্ড ফাংশন আমরা লিখতে পারি। তো পুরো জিনিসটাই কিন্তু আমরা একের পর এক কিন্তু এই কনসেপ্টে আমরা এইবার আমরা ক্লিয়ার করবো। এবং সব থেকে বড় কথা একটা কথা বলে দিই যে এতদিন আমরা যে প্রোগ্রামিং গুলো ক্লাস 9 থেকে আমরা শিখে এসেছি এবং 10-এ আমরা যে অ্যারে পড়েছি, এই অবধি এই জায়গায় কিন্তু আমরা যে কোনো কাজ করেছি ক্লাস এবং মেনের মধ্যে কাজ করেছি, মেন ফাংশনের মধ্যে লিখেছি। মেনটা আমরা ফাংশন বলি, অলরেডি মেন ইজ আ ফাংশন যেটা দিয়ে আমাদের এক্সিকিউশন শুরু হয়, মানে অপারেটিং সিস্টেম জানে যে এটা আমাদের মেন থেকে শুরু হয়। তো এইবার আমরা কিন্তু ক্লাস এবং মেনের মাঝখানে কোড লেখা শিখবো। সব থেকে বড় কথা এখান থেকে ক্লিয়ার করছি। এবার আমরা আস্তে যত যাবো আমরা কনসেপ্ট গুলোকে এখান থেকে আমরা ব্রিফ আপ করবো। তো কি কি আউটলাইন থাকবে এই লেকচারে সেটা প্রথমেই আমি একটা ডিসক্রিপটিভ আইডিয়া তোমাদের কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম। এবার চলো প্রথমে আমি বুঝবো ফাংশন কথাটার মানে কি, পরে আমরা ইউজার ডিফাইন কথাটা বলবো। হোয়াট ইজ আ ফাংশন? মেইন যদি প্রশ্ন এখান থেকে রাখি, ফাংশন জিনিসটা কি করা হয়, যদি ডেফিনেশন বলি ব্লক অফ কোড। কি বলবো? ব্লক মানে বলতে পারো 2-3 লাইন লেখা মানে একটা ব্লক বলা হয়। একটা 3-4 লাইন লিখে যদি একটা লিখি কোনো একটা কনসেপ্ট থেকে বলা হয় ব্লক অফ কোড, যেটা কিনা একটা স্পেসিফিক পারপাসের জন্য আমরা ডিজাইন করেছি। ডেফিনেশন ওয়াইজ কি বুঝলাম? আ ব্লক অফ কোড রিটেন টু ডু সাম স্পেসিফিক জব। মানে আমরা যদি একটা ব্লক অফ কোড কে লিখি সেটা আমাদের মেইনলি কি আসছে, একটা স্পেসিফিক জব কথাটার মানে কি, নির্দিষ্ট কাজের জন্য। আমি যদি কোনো ব্লক অফ কোড কে লিখি যেটাকে আমরা বারবার কল করতে পারবো, কল কথাটা কি কনসেপ্ট এখান থেকে একটু ক্লিয়ার করবো। জাস্ট এখান থেকে এইটুকু জিনিস জানো যে আমরা একটা ব্লক অফ কোড লিখলাম যেটা দিয়ে আমরা একটা স্পেসিফিক কাজ করতে পারবো, তাকে আমরা ফাংশন বলা হয়। নেক্সট পয়েন্ট আমি যদি রাখি, এটা আমাদের মডিউলারিটিতে আমাদের খুব সাহায্য করে। মডিউলারিটি কথাটার মানে কি যদি প্রশ্ন করি, দেখো আমরা যদি সুন্দর সুন্দর করে প্রত্যেকটি কাজের জন্য এরকম যদি একটা ব্লক বানাই, এটাকে বলা হয় মডিউলস বলা হয়। এটা ধরে নাও ব্লক 1 বা এটাকে বলা হয় ফাংশন 1 বলতে পারো, ঠিক আছে। এটাকে হয়তো ব্লক 2 ধরে নাও, ব্লক 2 ধরে নাও, এটাকে ফাংশন 2 ধরতে পারো। ধরে নাও দুটো ফাংশন লিখেছি, এগুলো কি ওয়ান কাইন্ড অফ একটা মডিউল তৈরি হচ্ছে, মানে সুন্দর করে এক এক জায়গায় ব্লক লেখা, মানে এটাকে মডিউলারিটি কনসেপ্ট আমরা বলতে পারি। আর এখান থেকে একটা বড় কথা চলে আসছে যে আমরা ফাংশন যদি কোনোভাবে বানাই, তো একটা প্রোগ্রামের মধ্যে আমি যদি কোনো ফাংশন তৈরি করি, ঠিক আছে, যে বললাম না একটা ব্লক তৈরি করলাম, ব্লক অফ কোড লিখলাম, সেটাকে আমরা একবার লিখে আমরা বারবার কিন্তু ওটাকে অ্যাক্সেস করতে পারি। রাইট ওয়ান্স অ্যাক্সেস মেনি টাইম, এটা কিন্তু খুব বড় কথা। একবার আমরা কোড লিখলাম, এখানে কিন্তু আমরা অনেকবার কিন্তু আমরা ওই ব্লকটায় কিন্তু আমরা যতবার ইচ্ছা আমাদের প্রোগ্রামের মধ্যে কিন্তু আমরা ওটাকে অ্যাক্সেস করতে পারবো। এটা কিন্তু খুব বড় কথা আমাদের ফাংশন। ফার্স্ট এখান থেকে একটা আইডিয়া পেলাম, যে কোনো জিনিস কোনো নির্দিষ্ট কোনো কাজের জন্য যখন তৈরি করি তখন তাকে আমরা যে কোনো ব্লক অফ কোড, ফাংশন ইজ নাথিং বাট আ ব্লক অফ কোড টু ডু সাম স্পেসিফিক জব, মানে কোনো নির্দিষ্ট কাজের জন্য কিন্তু আমরা একটা ফাংশন, যেরকম বলতে পারি সর্টিং করা, যে কোনো বলতে পারো কোনো যোগ করা, বিয়োগ করা, এগুলোর জন্য যদি কোনো ফাংশন, তাহলে নির্দিষ্ট কাজ কি তার যোগ করাই হলো, ঠিক আছে, নির্দিষ্ট কাজ কি বিয়োগ করাই হলো, ধরে নাও আমি এটা কথা বললাম। তো এরকম ধরনের তুমি ফাংশনগুলো চাইলে তৈরি করতে পারবে। এবার প্রশ্নটা হচ্ছে ফাংশনটা বেসিক্যালি যদি আমি প্রোগ্রামিং এর কনসেপ্টে বলি কত ধরনের হয়, যদি একটা আইডিয়া এখান থেকে তোমাদের দিই। যদি এই চ্যাপ্টারে ঢুকে গেলাম আমরা, দু রকমের ফাংশনস কিন্তু নরমালি হয়। একটাকে বলা হয় প্রিডিফাইন্ড ফাংশন, এই ফাংশনটাকে জাভায় কিন্তু মেথডও বলা হয়, একটু কথাটা বলে দিই। আর আরেকটা হয় হচ্ছে তোমার ইউজার ডিফাইন্ড ফাংশন বা মেথড। কথাটা প্রথম থেকেই বলে দিলাম যে আমাদের জাভাতে কিন্তু ফাংশনকে মেথড বলে আমরা বলে আসি, নাম কিন্তু একই দুটোর। ফাংশনের আরেকটা নাম কিন্তু মেথড, আমি উপরে লিখে দিলাম। তো কোনোভাবে যখন বই থেকে তোমরা দেখে পড়ছো বলছে স্যার ফাংশন বলে তো কোনো জিনিস আমি বইতে পেলাম না, তো ফাংশনকেই বলা হয় মেথড। জাভাতে ফাংশনেরই আরেকটা নাম হচ্ছে মেথড হয়ে যায়। যারা C++ পড়ছো বা ব্যাকগ্রাউন্ড থেকে এসছো, তো পাইথন পড়েছো, ওখানে আমরা ফাংশন কথাটা বলি, আর জাভাতে এই ফাংশনটাকেই আমরা মেথড হয়ে আমরা বলি। এবার হচ্ছে প্রিডিফাইন্ড ফাংশন আর ইউজার ডিফাইন্ড ফাংশন কথাটার মানে কি, অনেক সময় প্রশ্নে তোমাদের চলে আসে, মানে আমাদের ডিফারেন্স বা ডেফিনেশনে। প্রিডিফাইন্ড ফাংশন হলো যেটা কিন্তু অলরেডি তোমাদের জাভার সিস্টেম লাইব্রেরিতে লেখা রয়েছে, অলরেডি রিটেন ইন জাভা লাইব্রেরি। তাহলে আমাদের জাভার লাইব্রেরি বলতে গেলে কি, যখন আমরা জাভা ইনস্টল করি যে ফোল্ডার্স গুলো আমাদের পাই আমরা, তো ওর মধ্যেই এর কিছু যেরকম হচ্ছে আমাদের বলতে পারো যে এই যে আমরা ইউজ করলাম লাস্ট লেকচারস গুলোতে দেখেছো, যেরকম সিম্পল SOPLN,
এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ফাংশন, আউটপুট দেওয়ার ফাংশন। এই যে নেক্সট ইনটা আমরা ইউজ করি আমরা স্ক্যানার ক্লাসে, এগুলো কিন্তু অলরেডি একটা প্রিডিফাইন ফাংশন, যার কাজটা কিন্তু অলরেডি লেখা রয়েছে। ক্লাস 9-এ পড়েছিলে দেখো, পাও ফাংশন পড়েছিলে ম্যাথস মডিউলের মধ্যে, এসকিউআরটি ফাংশন পড়েছিলে। এই ফাংশনগুলো অলরেডি জাভার লাইব্রেরিতে লেখা রয়েছে, তুমি তাদের কাজটা জেনে তুমি ব্যবহার করছো। তো এই জন্য আমরা পুরোটাই কিন্তু ফাংশন দিয়ে ঘিরে রয়েছি। তো এই জন্য এইগুলোকে বলা হয় প্রিডিফাইন, যার মানে যার কনসেপ্টটা, যার ভেতরে কোড অলরেডি কিন্তু লেখা রয়েছে কোথায়, আমাদের জাভা লাইব্রেরির মধ্যে লেখা রয়েছে। তো আমাদের এগুলো নিয়ে খুব একটা মাথা গলানোর কোনো ব্যাপার নেই, ভাবতে হয় না। জাস্ট আমরা কি করি, আমরা জেনে নিই যে এই ফাংশনটার এই কাজ, জেনে নিই আমরা সেই কাজটা করে ফেলি, আর কিন্তু কোনো ব্যাপার নেই এখানে। ঠিক আছে, এবারে চলে আসলাম নেক্সট ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন ফাংশন যেটা কিনা ইউজার নিজের কাজের জন্য আমরা লিখি বা তৈরি করি। ডেফিনেশন ওয়াইজ কি হলো, ইউজার বা প্রোগ্রামার উইল ক্রিয়েট দিস ফর দেয়ার ওন জব, বলতে পারি নিজের কাজের জন্য। আমরা প্রোগ্রামার হিসাবে, অ্যাজ ইউ আর প্রোগ্রামার, আমরা যখন প্রোগ্রাম শিখছি আমাদের কি বলা হয়, আমাদের প্রোগ্রামার বলা হয়। তো প্রোগ্রামার যদি নিজের কাজের জন্য যে ফাংশনস গুলো বানাবে, এখন তাকে বলা হয় ইউজার ডিফাইন ফাংশন বলা হয়। কি বললাম বুঝতে পেরেছো? ইউজার ডিফাইন ফাংশন নিয়ে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা বা এই ভিডিওসে আমরা ডিল করব, কি করে আমরা ইউজার ডিফাইন ফাংশন বানাই। অলরেডি তো প্রিডিফাইন ফাংশনকে আমরা অ্যাক্সেস করতে শিখি, ওই ফাংশনটা কি আমাদের ইনপুট নেয়, কি আউটপুট দেয়, সেগুলো আমরা শিখি হচ্ছে আমাদের ইউজার ডিফাইন ফাংশনে। যেখানে আমাদের সিম্পল কথা, আমরা অলরেডি জানি ফাংশনের কাজটা কি, জাস্ট ব্যবহার করো, ফাংশনটা ইউজ করো, ইউজ করে কাজটা করে নাও। কিভাবে ফাংশন লেখা আছে আমাদের কিন্তু প্রিডিফাইনের মধ্যে আমাদের মাথা গলাতে হয় না, বাট ইউজার ডিফাইনে আমাদের কিন্তু নিজে থেকে তৈরি করতে হয়। তো আমাদের ফাংশনের মধ্যে কোডটাও কিন্তু আমাদেরকে ভেবেই লিখতে হয়, যে কোডিংটা করবো সেটা কিন্তু আমরা ভেবেই লিখবো। তো সেই সূত্রে গেলে কি করে আমাদের ইউজার ডিফাইন ফাংশন আমরা তৈরি করবো সেটাই দেখবো। তার আগে আমাদের ফাংশনের বেসিক যে স্ট্রাকচারটা একটু দেখে নেবো, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ভিভিডলি ক্লিয়ার হয়ে যাবে। যে বেসিক যে ফাংশন, ধরে নাও ফাংশনের ওয়ার্কিং কি করে হয়, সেটা ইউজার ডিফাইন হোক কি প্রিডিফাইন হোক। ধরে নাও একটা ফাংশন আমি এখানে একটা বানিয়েছি, ফাংশন সবসময় কি করে, সবসময় না, এটাও একটা গল্প আছে। ইন জেনারেল ফাংশনের কিরকম মানে ওয়ার্কিং স্ট্রাকচার বলে দিই। ফাংশন কিছু ইনপুট নেয়, নিয়ে ওটাকে প্রসেসিং করে। আমি ম্যাথ যখন আমি ক্লাসটা পড়াই তখনটা বলেছিলাম, কিছু প্রসেসিং করার পর তার বিনিময়ে কিছু তোমাকে আউটপুট দেয়। ফাংশনে কিন্তু এটাই নর্মাল ওয়ার্ক। কি বললাম বুঝতে পেরেছো? ফাংশনের এরকমই একটা নর্মাল ওয়ার্ক। ফাংশন কিছু ইনপুট নেয়, সেটাকে প্রসেস করিয়ে তার বিনিময়ে কিছু তোমাকে আউটপুট দিয়ে দেয়। যে কোনো ফাংশন, যেটা তুমি ইউজার ডিফাইন বলো কি প্রিডিফাইন বলো, এটা জেনারেল স্ট্রাকচার বলতে পারো। অনেক সময় তোমাদের ইনপুট কিছু না নেয়, তার বিনিময়ে আউটপুট দিয়ে দেয়। এরকম ধরনের দেখবো আমাদের 4টে ক্যাটাগরি দেখবো, সাব ক্যাটাগরি বলতে পারি। যে ফাংশন লেখার 4টে ক্যাটাগরি আমরা দেখবো পরের পেজেই আমরা আইডিয়া নেবো। বাট বেসিক ইন লেম্যান কথা যদি বলি, যে ফাংশন এর একটা নির্দিষ্ট কিছু কাজ, ফাংশন মানেই একটা নির্দিষ্ট কিছু যোগের বিয়োগের কিছু কাজের জন্য আমি এটাকে তৈরি করেছি। এটা অ্যাড ফাংশন হতে পারে, মানে শুধু যোগ করে দেবে। এটা সাব ফাংশন হতে পারে, শুধু বিয়োগ করে দেবে, ধরে নাও। তো আমাদের বিয়োগ করা বা যোগ করার জন্য কিছু ইনপুটে কি যায়, ডেটা আমাদের প্রোভাইড করতে হয়। ইনপুটটা কি দেবো আমি ভাই, ডেটা দেবো, ভেরিয়েবলস এর ভ্যালু দেবো। আর আউটপুটে কি পাবো, অলরেডি আমি ডেটা পাবো। এই ডেটাগুলোকে আমাদের অ্যাজ এ ইনপুট প্রোভাইড করো ফাংশনের মধ্যে। ফাংশন সেই ইনপুটটা নিয়ে কি করবে, প্রসেস করাবে, করিয়ে তার বিনিময়ে কি পাবে, আউটপুট পাবে। আউটপুটটা আমাদের নেবে হচ্ছে ডেটা অ্যাজ এ ইনপুট, প্রসেস করিয়ে আউটপুট অ্যাজ এ ডেটা আমাদের প্রোভাইড করবে। এই হচ্ছে বেসিক একটা বলতে পারো স্ট্রাকচার অফ ওয়ার্কিং। ফাংশন এইভাবে কাজ করে। এবার ওয়ার্কিং এরও 4টে ভ্যারাইটি আছে, সেটা ভ্যারাইটি গুলো দেখবো আমরা আগে গিয়ে, কোনো অসুবিধা নেই। বাট এখান থেকে জেনারেল কনসেপ্টটা বলে দিলাম। জেনারেল কিন্তু ফাংশনের মধ্যে এইভাবেই কিন্তু কাজ করে। তো ইউজার ডিফাইন ফাংশন লেখার সিনট্যাক্সটা আমরা দেখবো প্রথমে, তারপর আমরা ওয়ার্কিং ভ্যারাইটিতে যাব। তো সিনট্যাক্সটা কিরকম হওয়া যায় ইউজার ডিফাইন ফাংশনে প্রথমে দেখাই। প্রথমে আমরা এখানে ইউজ করি ডেটা টাইপ ইউজ করি। কি ইউজ করি প্রথমে, মানে ডেটা টাইপ। কেন ইউজ করি বলবো, তাড়াহুড়ো নেই। তারপরে আমরা ফাংশনের নাম, যে কোনো জিনিস যখন করতে তার নাম তো দিতে হবে, তাকে ডাকবো কি করে, ঠিক আছে। ফাংশনের নাম যে কোনো সবার নাম হয়, ঠিক আছে। এইবার আমরা এখানে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এর মধ্যে আমরা দেবো আর্গুমেন্ট লিস্ট বা প্যারামিটার লিস্ট, যা তোমরা বলতে পারো। দুটো নামই হয়, প্যারামিটার লিস্ট, ঠিক আছে। বা এখানে এর আরেকটা কথা কি বলা হয়, এর আরেকটা নাম হয়, জাস্ট এর অরে বলছি, আর হচ্ছে আর্গুমেন্ট লিস্ট। যা তোমরা এখানে ইউজ করতে চাও করতে পারো, এরকম না দুটো জিনিস বলে যায় না। একটা এখানে বলা হয় প্যারামিটার বা আর্গুমেন্ট আমরা এখানে প্রোভাইড করি। আর তারপর এখানে ব্র্যাকেট ওপেন করি, এটা বাউন্ডারি ফাংশনের। এখানে আমরা ফাংশনের ওয়ার্কিংটা লিখে দিই। কি বললাম বুঝতে পেরেছো?
কি কাজের জন্য তুমি করেছো তার তো এই কোডটা লিখতে হবে এখানে, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। কি বললাম বুঝতে পেরেছো? সিম্পল, আমাদের ফর যারা শিখেছো, ইফ যারা শিখেছো, মানে কনসেপ্ট যাদের ক্লিয়ার, এরকম ভাবেই কাজ হয়। আমরা এখানে প্রথমে ডেটা টাইপ মেনশন করলাম, তারপরে ফাংশনের নাম মেনশন করলাম, ফার্স্ট ব্র্যাকেট ওপেন করে এখানে কি করলাম, প্যারামিটার দিলাম, হয়ে গেল। তারপর আমরা কি করলাম, ব্র্যাকেট ওপেন করে তার ওয়ার্কিং মানে কি কাজের জন্য ফাংশনটা বানাচ্ছো সেই কাজটা এখানে লিখবো, লিখে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেবো। বুঝতে পেরে গেছো? এই হচ্ছে বেসিক গল্প। এইবার আমরা ফাংশন গল্পটাই বলতে গেলে ফাংশনের নাম কিরকম ভাবে দেবো, যেরকম ভাবে তোমরা ভেরিয়েবলের নাম লেখো, যেভাবে তোমরা ক্লাসের নাম লেখো, সেম সেভাবেই ফাংশনের নাম লিখতে পারো। হ্যাঁ, ছোট হাতের ইউজ করতে পারো, এভরিথিং উইল বি ইন স্মল লেটার ইজ নো প্রবলেম। মানে যে কোনো জিনিস তুমি ছোট হাতের, এখানে ফাংশনের নাম তোমার ছোট হাতের, বাট কখনোই প্রথমে ওই নাম্বার দেবে না, কোনো স্পেশাল সিম্বল দেবে না, স্পেস দেবে না, এগুলো যেরকম তোমাদের ভেরিয়েবলের, মানে সিম্পল কথা বলতে পারি, ভেরিয়েবলের নাম তুমি যেভাবে দেওয়া শিখেছো সেভাবে তুমি ফাংশনের নাম যা ইচ্ছা তুমি দিতে পারো, এটা তোমার উপর পুরোপুরি রয়েছে, তোমার যেটা মনে হবে তুমি এখানে দিতে পারো। এইবার হচ্ছে আমরা মেইনলি কথা বলবো এই দুটো জিনিস নিয়ে। এক হচ্ছে এখানে ডেটা টাইপ, ডেটা টাইপটা এখানে এই জায়গাটা কি লিখেছি, এই জায়গাটা ডেটা টাইপটা কি লিখি, এটা কেন লেখা হয়, আর এখানে হচ্ছে না প্যারামিটার লিস্ট, এটাও বা কেন লেখা হয়, এই দুটোর মানে কিন্তু খুব ভালো করে বুঝবো। ভালো করে দেখো, এই যে প্যারামিটার লিস্ট থেকে বলা ইনপুট, এই যে বলেছিলাম না আগে রাখাতে ইনপুট নিচ্ছে, এই যে বলেছিলাম ছোট করে একে, যে এই যে ইনপুট নেয় ফাংশন, তার বিনিময়ে আউটপুট দেয়, বলেছিলাম তো। তো এখানে তুমি আজ ইনপুট গুলো লিখি, মানে ফাংশন যে ইনপুট গুলো নেয় সেগুলো আমরা এই প্যারামিটার লিস্টের মধ্যে আমরা লিখি, মানে ডেটাগুলোকে, মানে প্যারামিটার ইনপুট কি নেয়, ডেটা নেয়, এটা বলে দিয়েছিলাম। ইনপুট কি নেয়, ডেটা নেয়। তো সেই সূত্রে গেলে এখানে কি থাকবে, এখানে থাকবে তোমার ডেটা থাকবে। সিম্পল কথা যদি বলে দিই, মানে প্যারামিটার লিস্ট বলতে গেলে এখানে ডেটা অ্যাজ আ ইনপুট এখানে দিচ্ছি। আর এইবার এখানে এই যে ডেটা টাইপটা দিচ্ছি, এটা কিন্তু আউটপুটের জন্য, এটা আউটপুটের টাইপটা এখানে মেনশন করছি, আউটপুট কিন্তু এখানে লিখছি না, এটা হচ্ছে আউটপুটের টাইপটা আমরা বলে দিচ্ছি কম্পাইলারকে যে কিরকম ধরনের আউটপুট তুমি এখান থেকে মেনশন করবে। এখানে ডেটা টাইপটা না লিখে এটা কাজ করি, এটাকে আমরা করে দিই রিটার্ন টাইপ করে, তোমাদের বুঝতে আরো ক্লিয়ার হবে। এটাকে রিটার্ন টাইপ মানে এটা আউটপুটটা আমরা এখানে মেনশন করি যে কিরকম ধরনের ডেটা অ্যাজ আ আউটপুট তুমি তোমার এই ফাংশনটা দিচ্ছে। কি বললাম বুঝতে পেরেছো? কিরকম ধরনের ডেটা আউটপুটে তুমি দিচ্ছ, মানে এই ফাংশনটা কিরকম ধরনের ডেটা আউটপুট দিচ্ছে সেটা তুমি এখানে স্পেসিফাই করে দিলে। তো রিটার্ন টাইপও দু ধরনের হয়। রিটার্ন কথাটার মানে হচ্ছে আমি বলে দিই, রিটার্ন টাইপ যদি লিখি, এক হতে পারে নো রিটার্ন, এক হতে পারে রিটার্ন, মানে কিছু রিটার্ন করছে না ফাংশন, এরকম গল্প হতে পারে। বা তোমার কিছু রিটার্ন ইয়েস রিটার্ন, মানে কিছু রিটার্ন এখান থেকে করছে। এবার নো রিটার্ন যদি কথা বলি, তার মানে হচ্ছে যে ভয়েড আমরা তখন এখানে লিখবো। ঠিক আছে, রিটার্ন টাইপে আমরা কি লিখবো, ভয়েড এই কিওয়ার্ডটা লিখে দেবো। এটার মানে হচ্ছে যে কোনো কিছু রিটার্ন করছে না। এবার তুমি মনে করে দেখো, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন কেন লিখতাম, মেন হচ্ছে ফাংশনের নাম আর ভয়েড হচ্ছে তার রিটার্ন টাইপ। তাহলে এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে, এই যে লিখতাম আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, তাহলে মেনটা কি, ফাংশনের নাম, ফাংশন নেম। ঠিক আছে, এবার এখান থেকে আরো সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। ভয়েড মানে হচ্ছে নো রিটার্ন, এই মেইন ফাংশনটা কোনো কিছু রিটার্ন করছে না, কোনো ভ্যালু অ্যাজ আউটপুট তোমাকে দিচ্ছে, নো আউটপুট। স্ট্যাটিক কথাটা কেন এটা আমরা পরে আসবো, পাবলিক কথাটাও আমরা পরে বুঝবো, মানে আমরা আগে যত যাবো আমরা বুঝবো। তো সেই সূত্রে গেলে এই জায়গায় ইয়েস রিটার্ন মানে তোমাকে এখানে টাইপটা মেনশন করতে হবে, ডেটা টাইপটা তোমার দিয়ে দেবে কি রিটার্ন করছো। যদি রিটার্ন হয়, মানে তোমার ফাংশন রিটার্ন যদি কিছু করে, তাহলে তোমাকে তার ডেটা টাইপটা এখানে মেনশন করতে হবে যে কিরকম ধরনের ডেটা তুমি এখান থেকে অ্যাজ আউটপুট তোমার কাছে আসছে, তোমাকে এখানে মেনশন করে দিতে হবে। সেটা ইন্ট হতে পারে, ক্যার হতে পারে, যাই হতে পারে। এই জন্য প্রথমে যখন ডেটা টাইপটা লিখেছিলাম, বাট ওটা ডেটা টাইপটা লিখলে তোমরা তো গুলিয়ে ফেলবে বলে আমরা ওখানে রিটার্ন টাইপ দিয়ে দিলাম। রিটার্ন টাইপ দু ধরনের হচ্ছে, একটা হচ্ছে নো রিটার্ন মানে ভয়েড, তুমি ওখানে ভয়েড ইউজ করবে যদি তুমি রিটার্ন কিছু না করো। যদি রিটার্ন করো তাহলে তোমাকে রিটার্ন টাইপের ওই জায়গাটায় কি লিখতে হবে, রিটার্ন টাইপের ডেটাটা টাইপটা তোমাকে মেনশন করতে হবে যে কিরকম ধরনের ডেটা। কি বললাম ক্লিয়ার হয়েছে? মানে কিরকম ধরনের ডেটা অ্যাজ আউটপুট তুমি প্রোভাইড করছো, মানে তোমার ফাংশন তোমাকে আউটপুট দিচ্ছে যেরকম ধরনটা, তার ডেটা টাইপটা তোমাদের এখানে ডেটা টাইপটা ওখানে তোমাকে লিখে তোমাকে মেনশন করে বলে দিতে হবে। আর রিটার্ন কোথা করবে, এখানে তোমার কোথা থেকে আউটপুটটা আসবে, রিটার্ন একটা কিওয়ার্ড আছে, ওয়ার্কিং এর লাস্টে ইউজ করবো উইথ দ্য ডেটা দিয়ে তোমরা সেমিকোলন ইউজ করবে। এই ওয়ার্কিং এর লাস্টে লিখবে যে রিটার্ন ডেটা। যদি লেখো রিটার্ন কথাটার মানে হচ্ছে রিটার্ন এই স্টেটমেন্ট দিয়ে ফাংশন আউটপুট দেয়। ঠিক আছে, ওটা কিন্তু আউটপুটের টাইপটা এখানে কিন্তু দুটো ক্লিয়ার করে নাও। রিটার্ন টাইপ এখানে কি, আউটপুটের টাইপটা কি সেটা আমি কম্পাইলারকে বলে দিলাম, আর রিটার্ন স্টেটমেন্ট দিয়ে আমি আউটপুট দিচ্ছি। তাহলে ক্লিয়ার হয়েছে? রিটার্নের পাশে যদি তুমি ডেটা, যে ডেটাটা তুমি দিতে চাও অ্যাজ আউটপুট তুমি যদি লিখে দাও, তাহলে ফাংশন তোমাকে সেখান থেকে আউটপুট তোমাকে দিয়ে দেবে। মানে
রিটার্নের পরে ডেটাটা তোমাকে মেনশন করতে হয়, যেটা তুমি আউটপুট দিতে চাইছো অ্যাজ এ ইউর আউটপুট অফ দ্য ফাংশন হিসাবে, সেখানে তোমাকে রিটার্ন কিওয়ার্ডটা ইউজ করতে হবে, তার পাশে তোমাকে ডেটা তোমাকে লিখে দিতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো ইউজার ডিফাইন ফাংশনের সিনট্যাক্টেড। আমরা এক্সাম্পল লিখবো, বাট এক্সাম্পল লেখার আগে আমরা বললাম না ওয়ার্কিং যে ফাংশনের যে জেনারেল ওয়ার্কিং যে স্ট্রাকচারটা যে বললাম ইনপুট না আউটপুট দেয়, এর চারটে ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিটা প্রথমে ডিসকাস করে তারপর আমরা এক একটা প্রত্যেকটি ফাংশনের এক্সাম্পল অ্যাজ আ আউটপুটে আমরা কিন্তু দিয়ে দেখবো, মানে আমরা একদম প্র্যাকটিক্যাল স্ক্রিনে কিন্তু দিয়ে আমরা জিনিসগুলো বুঝবো। তো আমি তোমাদের যেটা বললাম ওয়ার্কিং, যদি এই ফাংশনের একটা ওয়ার্কিং এর যদি ক্যাটাগরাইজ করি, চারটে ক্যাটাগরিতে হতে পারে, সেই ক্যাটাগরিগুলো আমি স্ক্রিনে লিখেছি। প্রথম ক্যাটাগরিতে আসছে হচ্ছে গিভ সামথিং টেক সামথিং। মানে গিভ সামথিং মানে কি, অ্যাজ দ্য আউটপুট তোমাকে কিছু প্রোভাইড করছে, মানে আউটপুট তোমাকে কিছু দিচ্ছে। আর টেক মানে হচ্ছে ইনপুট। এবার তুমি বুঝতে পারছো, তোমাকে আউটপুট দিচ্ছে ইনপুট দিচ্ছে এরকম ধরনের একটা ফাংশন তুমি ডিজাইন করতে পারো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? মানে অ্যাজ আ প্যারামিটারে ইনপুট কিছু নিচ্ছে এবং অ্যাজ আ রিটার্ন করে তোমাকে আউটপুট কিছু দিচ্ছে, এরকম ধরনের একটা ক্যাটাগরি অফ ফাংশন তোমরা কিন্তু বানাতে পারো। সেকেন্ড যে ক্যাটাগরিটা চলে গেল দেখো গিভ সামথিং, মানে আউটপুট তোমাদের কিছু প্রোভাইড করছে বাট ইনপুটের বিনিময়ে কিছু নিচ্ছে না, অ্যাজ আ ইনপুট ইজ নট টেকিং এনিথিং। প্রত্যেকটি এই চারটে ক্যাটাগরি আমি এক্সাম্পল প্র্যাকটিক্যাল স্ক্রিনে দেখাবো উইথ দ্য থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। চিন্তার বিষয় নেই, ঠিক আছে? ধরে ধরে কনসেপ্টটা দেখে নাও। ওতে ওয়ার্কিং টাইপের এরকম চারটে আছে, যেখানে তোমার পরেরটা তুমি দেখতে পাচ্ছ আউটপুট হচ্ছে কিছু দিচ্ছে না, অ্যাজ আউটপুট ইজ নট গিভিং, ফাংশন কোনো আউটপুট প্রোভাইড করছে না, মানে কিছু রিটার্ন করছে, তাহলে ভয়েড ফাংশন বলতে পারো। যখনই গিভ নাথিং হয়ে যায় তার মানে এটা ভয়েড ফাংশন, মানে কোনো আউটপুট দিচ্ছে না, ঠিক আছে? আর এই গিভ সামথিং মানে তোমাকে যে ডেটাটা তোমাকে আউটপুট দেবে তার টাইপটা তুমি প্রথমে মেনশন করবে, যেই ডেটাটা তোমার অ্যাজ আউটপুট। তুমি তো প্রোগ্রাম বানাচ্ছ, তোমরা অ্যাজ আ প্রোগ্রামার তোমরা ফাংশন বানাচ্ছ, তো তোমরা জেনে যাবে তোমার ফাংশন তোমায় কি রিটার্ন করবে, তো তার টাইপটাই তুমি ওখানে মেনশন করবে, ব্যাস হয়ে গেল। টেক সামথিং মানে অ্যাজ আ ইনপুট কিছু নিচ্ছে, তার মানে আউটপুটে কিছু দিচ্ছে না বাট ইনপুটে কিছু নিচ্ছে, এরকম ধরনের ফাংশন পাবে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা রয়েছে, যেখানে তোমাকে আউটপুটে তোমরা কিছুই দিচ্ছে না, তার মানে এটাও কিন্তু একটা ভয়েড ফাংশন বলতে পারো, বাট ইনপুটেও তোমার কিন্তু কিছুই নিচ্ছে না, মানে এমন একটি ফাংশন তুমি বানালে ইনপুটে আউটপুটে তোমার কিচ্ছু নিচ্ছে না। তার মানে আমি পাশাপাশি যদি ব্লক ডায়াগ্রাম গুলো করি, এই প্রথম ফাংশনটা ইনপুটও নিচ্ছে, তার বিনিময়ে আউটপুটও দিচ্ছে, ভালো কথা। আর সেকেন্ড ফাংশনটা কিরকম, সেকেন্ড ক্যাটাগরি অফ ফাংশন কিরকম হতে পারে, যে আউটপুটে টেক সামথিং, মানে আউটপুট তোমার এখানে নিচ্ছে, আউটপুট দিচ্ছে বাট ইনপুট কিছুই নিচ্ছে না, মানে ইনপুটটা এখানে ক্রস করে দেওয়া রয়েছে, এখানে স্পেস আছে, মানে ইনপুট কিছুই নিচ্ছে না, ঠিক আছে? তার বিনিময়ে এটা মুছেই দিই আমি। তাহলে এরকম একটি ফাংশন যেখানে ইনপুট কিছু নিচ্ছে না বাট তার বিনিময়ে কিন্তু আউটপুট তোমাকে দিচ্ছে, এরকম একটি ফাংশন। এবার যে থার্ড ক্যাটাগরি অফ ফাংশন কি আছে, আউটপুট কিছুই দিচ্ছে না বাট ইনপুট তোমায় কিছু কিন্তু এখান থেকে নিচ্ছে, বাট আউটপুট কিছুই কিন্তু এখানে প্রোভাইড করছে না, আর এখানে তো কিছুই করছে না, ইনপুট আউটপুট। তো জেনারেলি আমরা এইরকম ফাংশনই বেশি আমরা ইউজ করি, বাট এরকম ধরনের আরো কিন্তু হতে পারে, এরকম চার ধরনেরই হতে পারে, বাট আমরা জেনারেলি আমরা ইউজ করি প্রথম ধরনটা, যেখানে ফাংশন কিছু ইনপুট নেয় আর কিছু আউটপুট দেয়। দেখো আমি যদি ইনপুট না দিয়ে আউটপুট পাবো কি করে? আর বাদ বাকিগুলো হচ্ছে আমাদের কনসেপ্টটা রয়েছে, আমরা ইউজ করি, ইফ ইউ নিড আমরা ইউজ করছি, বাট এগুলো অতটা খুব পপুলার না বলতে পারি, বাট আমাদের দরকার পড়লে আমরা এগুলো ব্যবহার করতে পারি। তো চারটে ক্যাটাগরি দেখাবো, চিন্তার বিষয় নেই। আমি একটা থিওরিতে দেখো, বাদ বাকি আমি প্র্যাকটিক্যালি গিয়ে ডাইরেক্টলি আমি দেখাবো, তাহলে তোমরা কনসেপ্টটাকে বুঝতে পারবে। তো ফাংশন একটা লেখার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিই, ধরো না ভয়েড। তাহলে আমাদের কি রিটার্ন টাইপ কি আছে? কিছু রিটার্ন টাইপ নেই, মানে ফাংশন কিছু রিটার্ন করছে না। তারপরে ফাংশনের নাম দিলাম ধরো না fun1 দিতে পারি, দেখো প্রথমে আমাদের ছোট হাতের এফ, কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে ধরো না আমি একটা কোনো একটা ভেরিয়েবল নিলাম ইন্ট এক্স, তাহলে এটা কি, এটা এজ আ ইনপুট, মানে এক্স এজ আ ইনপুট তুমি প্রোভাইড করলে। এবার কনসেপ্টটা বলে দিই, যে যখনই অ্যাজ আ প্যারামিটার, এখানে প্যারামিটার লিস্ট কথাটা বলেছিলাম, যেখানে তোমার নাম্বার অফ ইনপুট ডেটাগুলো এখানে আমি লিখবো, এবং তার আগে তোমাকে টাইপটা কিন্তু তোমাকে মেনশন করে দিতে হবে। কি বললাম বুঝতে পেরেছো? তার আগে তোমার টাইপটা তোমাকে মেনশন করে দিতে হবে। তাহলে এই ভেতরে কি আছে, ভয়েড মানে কিছু আউটপুট দেবে না, ধরো না SOPLN, মানে ভেতরে গিয়ে শুধু কি করছি, এক্সেল ওটা আমি ডিসপ্লে করে দিচ্ছি। তাহলে এরকম ধরনের একটি ফাংশন কি হলো, এখানে আউটপুট তোমার কিচ্ছু নেই, আউটপুটে কিচ্ছু নেই, মানে ফাংশন এজ আউটপুট রিটার্ন কিছু করছে না। রিটার্ন আউটপুট বলতে গেলে আউটপুট মানে এখানে প্রিন্ট করছে নর্মালি, তাহলে এখানে আউটপুট কিছু নেই বলবো না, বাট রিটার্ন কিছু কোনোভাবে নেই ফাংশন থেকে, রিটার্ন কিচ্ছু নেই। বাট অ্যাজ আ ইনপুট প্যারামিটার কিন্তু ইনপুট তোমাকে এখানে প্রোভাইড করা হয়েছে, অ্যাজ আ প্যারামিটার তোমাকে এক্স প্রোভাইড করা হয়েছে, তুমি এখানে কাজটা করেছো,
ঠিক আছে, এটা ফাংশন কি এক্সাম্পল কিরকম লিখতে হবে সেরকম দেখালাম। এবার রিটার্ন কিরকম ধরনের ফাংশন লিখতে একটা আমি এক্সাম্পল দেখাচ্ছি তলায়। ধরুন ইন্ট দিলাম, ধরুন fun2 বলে একটা ফাংশন দিলাম, ভালো কথা, যেখানে আমার সরি fun2 ভুলভাল ভাবে লিখলাম, এরকম হবে না। তাহলে fun2 এবার দুটো প্যারামিটার ধরুন অ্যাজ এ ইনপুট আমি আসছে int x, int y, ভালো কথা, হয়ে গেল। ব্র্যাকেট ওপেন করলাম, সিম্পল ধরুন আমি কি করলাম int c, এটাকে সিটা আমাদের ফাংশনের মধ্যে, এটাকে বলা হয় লোকাল ভেরিয়েবল বলা হয়, লোকাল ভেরিয়েবল টু দিস ফাংশন, মানে এই সিটাই কিন্তু এই ফাংশনের মধ্যেই চেনা যাবে। আর ধরুন রিটার্ন আমি সি করলাম, রিটার্ন সি মানে এই ফাংশনটা অ্যাজ আ রিটার্ন করছে ভ্যালু অফ সিটাকে, দেখো সিটা ইন্টিজার বলে তাই আমি ওখানে ইন্ট এখানে লিখে দিয়েছি, বুঝতে পেরেছি? মানে এটা যেটা হিসাব মতো সাম ফাংশন বলতে পারো। আমি ফাংশনের নামটা fun2 না লিখে বেটা আমি সাম দিয়ে দিই, তাহলে এখানে যোগের আমি একটা ফাংশন করলাম যে দুটো ইনপুট প্রোভাইড নিচ্ছে অ্যাজ আ ফাংশন, ইনপুট বলতে পারো, দিস ইজ দ্য ইনপুট i/p, ভালো কথা। আর এটা রিটার্ন করছো কিন্তু এটা আউটপুট আমাদের রিটার্ন করবে আমাদের ইন্টিজার টাইপের আউটপুট রিটার্ন হবে। আর আউটপুটটা আমরা এখান থেকে পাচ্ছি সি, ওয়ান কাইন্ড অফ রিটার্ন করছে সি, মানে সি হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ আউটপুট অফ দিস ফাংশন। তাই হচ্ছে বেসিক তোমার একটা ফাংশন দেখলাম যেখানে তোমাকে ইনপুটও দিচ্ছি এবং তার বিনিময়ে আউটপুটও আমরা পাচ্ছি এখান থেকে। এই হচ্ছে বেসিক আইডিয়া আমরা কিভাবে ফাংশন লিখতে পারি, প্র্যাকটিক্যালি গিয়ে দেখবো। বাট এখানে যে লেখাটা অত ইজিলি ফাংশনটা তোমরা বুঝে গেলে যে ফাংশন এভাবে লিখতে হয়, এবং তার আগে যখন আমরা জাভার মধ্যে একটা ফাংশন লিখবো তখন কিছু জিনিস আমাদের কিন্তু মাথায় রেখে চলতে হবে, ঠিক আছে? কেন কি দেখো ফাংশনটা কোথায় লিখবো, আমি যদি একটা স্ট্রাকচার জেনারেল বোঝাই, যে আমরা যখন প্রথমে কি লিখি ক্লাসের নেম, খুব ভুল না বলে এটা আমাদের জেনারেল স্ট্রাকচার, ক্লাস নেম, তারপর আমাদের কি থাকে, আমাদের এই ক্লাসের ব্র্যাকেট, আর আমরা ধরুন পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, ঠিক আছে, এটা হচ্ছে মেইন ফাংশন। তো ক্লাস এবং মেনের মধ্যে এই যে পোর্শনে কিন্তু আমরা আমাদের এই ইউজার ডিফাইন ফাংশন গুলো আমরা এখানে লিখবো। কি বললাম বুঝতে পেরেছো? ইউজার ডিফাইন ফাংশন গুলো কিন্তু আমরা এখানে লিখবো। তো এবার গল্পটা হচ্ছে, এবং আমি এই ফাংশনগুলো যা লিখলাম, ধরুন আমি এখানে যা ফাংশন এখানে আমি লিখলাম, 4-5টা ফাংশন আমি এখানে লিখলাম, এই ফাংশন যখন তুমি লিখে দাও, তো ফাংশন তো লিখে দিলাম আমরা, তো ফাংশনকে কল করতে হয় কোথা থেকে? ফ্রম দ্য মেইন ফাংশন। আমাদের ফাংশন কল কোথা থেকে হবে? এই ফাংশন কলগুলো সব আমাদের মেইন ফাংশন থেকে কিন্তু হবে। ভালো করে ক্লিয়ার করো জিনিসটা, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমি তো ফাংশন এখানে লিখে দিলাম, ফাংশন যতক্ষণ তো আমি কেউ কল না করবে সে তার ওয়ার্ক কিন্তু এক্সিকিউট করবে না, মানে তুমি লিখে দেওয়া মানেই এক্সিকিউশন হবে তা না, ফাংশনকে প্রথমে কল করতে হবে, তাহলেই যেই ফাংশনটাকে কল করব সেই ফাংশনটা এক্সিকিউট হবে। এইভাবে স্ট্রাকচারটাকে ডিফাইন করা আছে। কি বললাম ক্লিয়ার? ফাংশন কিন্তু অটোমেটিক কখনো কল হয় না, ইউ হ্যাভ টু কল। এবার যদি ফাংশনকে কল করতে হয়, এই জাভায় কনসেপ্ট আমি বলে দিই, ক্লাসের মধ্যে কোনো ফাংশনকে তুমি মেইন থেকে কল করতে গেলে তার অবজেক্ট লাগবে। কি বললাম? যেহেতু এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তো আমরা যদি এই ক্লাসটার অবজেক্ট না বানাই তাহলে কিন্তু কোনো ফাংশনকে আমি কল করতে পারবো না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার করে নাও। আমরা ফাংশন লিখেছি এই ক্লাসের মধ্যে, মেনের ওপরে ক্লাসের মধ্যে, এই ফাংশনগুলোকে যদি কল করতে হয় মানে এক্সিকিউশন করাতে হয়, তাহলে আমাকে এই ক্লাসের অবজেক্ট বানাতে হবে, ঠিক আছে? অবজেক্ট বানালে আমি তাহলে এই ফাংশনগুলোকে কল করতে পারবো। কেন কি এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর একটা কনসেপ্ট, যেটাকে বলে এনক্যাপসুলেশন। আমরা এটাই পড়েছিলাম থিওরিতে, এখানে এটাই আমরা কনসেপ্ট, ডেটা অ্যাবস্ট্রাকশন পড়েছিলাম, পলিমরফিজম পড়েছিলাম। এই যে ফিচার্স গুলোর মধ্যে এইটাই বলছে যে অবজেক্ট ছাড়া তুমি কিন্তু ক্লাসের ফাংশনগুলোকে কল করতে পারবে না। যদি তুমি করতে চাও অবজেক্ট ছাড়া, কি বললাম, অবজেক্ট ছাড়া যদি করতে চাও, তাহলে এই ফাংশনগুলোকে তোমরা স্ট্যাটিক ফাংশন বানিয়ে দাও। কি করে বানাবে? রিটার্ন টাইপের আগে স্ট্যাটিক কথাটা ইউজ করো, ঠিক আছে? ইন্টের আগে স্ট্যাটিক ইউজ করো। স্ট্যাটিক যদি বানিয়ে দাও তাহলে তুমি অবজেক্ট ছাড়াও কল করতে পারবে। কি বললাম ক্লিয়ার হয়েছে? আমি জাস্ট আউটপুটটা মুছে দিয়ে তোমাদের বোঝাচ্ছি। জাস্ট এই জায়গাটা আউটপুটটা আমি জাস্ট লিখেছিলাম, এই জায়গাটা আমরা কি করছি? স্ট্যাটিক কথাটা ইউজ করছি। জাস্ট ডেটা টাইপের আগে যেটা রিটার্ন টাইপ আছে তার আগে আমি কি কথাটা ইউজ করছি? স্ট্যাটিক। স্ট্যাটিক যদি তুমি কোনো ফাংশনকে স্ট্যাটিক করে দাও তাহলে অবজেক্ট ছাড়াও তুমি অ্যাক্সেস করতে পারবে। কেন? এটা আমি কথাটা প্রথমে বলেছিলাম যে কোনো স্ট্যাটিক ভেরিয়েবল, আমি কথাটা বলেছিলাম স্ট্যাটিক ভেরিয়েবল, এবং প্রথমেই আমরা ক্লিয়ার করেছিলাম ফার্স্ট আমাদের ক্লাস 9-এ কনসেপ্টগুলো, বা তোমাদের স্ট্যাটিক আমাদের মেথডস বা ফাংশন, এগুলো কিন্তু কোনো অবজেক্টের প্রপার্টি নেই, এগুলো হচ্ছে ক্লাস প্রপার্টি। মাথায় রাখবে, এটা আমি অলরেডি বলে দিয়েছিলাম যখন আমি 9-এর প্রথম দিকে আমি জাভার অ্যাট্রিবিউটস পড়াচ্ছিলাম, তখন কিন্তু এই কথাটা বলেছিলাম যেটা আমরা পরের লেকচার অনওয়ার্ডস আমরা এগুলোই দেখবো, হয়তো কি করে আমাদের উপসের ফিচার্সটা আস্তে আস্তে আমরা জাভাতে কি করে অ্যাক্সেস করতে হয় এগুলোই আমরা শিখবো হয়তো আগামী লেকচারসগুলোতে। তো সেই সূত্রে গেলে যে আমরা এইটুকু ক্লিয়ার করলাম যে আমাদের
ক্লাস প্রপার্টি যদি তুমি করো তাহলে তোমাকে কোনো অবজেক্ট বানাতে হবে না। উইদাউট অবজেক্ট তুমি এই ফাংশন গুলোকে তুমি মেন দিয়ে কল করতে পারো, মানে মেন ফাংশনের মধ্যে তোমাকে কল করতে হয়। এই কথাটা প্রথমেই বললাম, মেন ফাংশনের মধ্যে তোমাকে সবসময় তোমার ফাংশনের কলিং গুলো তোমার করতে, না কল করলে ফাংশনকে যদি তুমি না ডাকো তাহলে কিন্তু তোমার কিন্তু ফাংশন এক্সিকিউশন হবে না। সিম্পল কথা, এক্সিকিউশন করার জন্য ফাংশন কল করতে হয় ফ্রম দ্য মেন ফাংশন। দেখো অবজেক্ট ছাড়া তুমি কোনোভাবে কোনো ক্লাসের মধ্যে লেখা ফাংশনগুলোকে ইউজ করতে পারবে না। যদি তুমি স্ট্যাটিক না ইউজ করো, প্রত্যেকটা ফাংশনকে তুমি যদি স্ট্যাটিক করে দাও তাহলে ওটাকে বলা হবে ক্লাসের ফাংশন। তুমি অবজেক্ট ছাড়াও সেই ফাংশনগুলোকে ব্যবহার করতে পারবে। এটা হচ্ছে বেসিক আইডিয়া গুলো। জেনারেল তুমি যখন উপসের মধ্যে কাজ করবে, উপসের কিছু জিনিস তোমার কিন্তু জেনে থাকা খুবই দরকার, নাহলে কিন্তু কাজ করতে পারবে না। সেই সূত্রে আমরা আবার প্র্যাকটিক্যাল স্ক্রিনে যাই, গিয়ে আমরা কোডটাকে দেখি যেখানে আমাদের এই 4 ধরনের ক্যাটাগরির ফাংশনে লিখেছি এবং কি করে কল করবো তার বৃত্তান্ত জিনিসপত্রগুলো একটু প্র্যাকটিক্যালে গিয়ে আমরা আরো ডিটেলসে জিনিসটাকে দেখবো। তুমি চলে এসেছি আমাদের প্র্যাকটিক্যাল স্ক্রিনে, দেখতে পাচ্ছ তো ক্লাসের নাম কি দিয়েছি দেখতে পাচ্ছ স্ক্রিনে, ইউজার ডিফাইন ফাংশন 1। আমি দুটো ক্যাটাগরিতে এই জিনিসটা পড়াবো। এর পরের লেকচারও আমরা এই ধরনের কনসেপ্টটাকে বলবো, যেখানে স্ট্যাটিক ছাড়া কি করে ব্যবহার করতে হয় সেটা আমরা দেখবো। তো এই ভিডিওতে প্রথমে আমরা বলেছিলাম যে আমরা কনসেপ্টটা বললাম যে ক্লাসের মধ্যে এবং দেখো মেনের বাইরে, এই হচ্ছে পোর্শনটা আমাদের। আমরা এখানে আমাদের ইউজার ডিফাইন ফাংশন লিখেছি, 4 ধরনেরই ফাংশন লিখেছি। প্রথম থেকে দেখালে বুঝতে পারবো। তাহলে এই ফাংশনটা দেখো, প্রত্যেকটি ফাংশনের আগে কিন্তু স্ট্যাটিক কথাটা ব্যবহার করেছি। কেন করেছি এটা বলে দিলাম, যে আমাদের যদি মেন থেকে কল করতে হয় উইদাউট অবজেক্ট, আমরা কোনো অবজেক্ট ক্রিয়েশন জানি না, উই ডোন্ট নো হাউ টু ক্রিয়েট আ অবজেক্ট অফ আ ক্লাস। তো এই জন্য আমরা অবজেক্ট ছাড়া কি করে অ্যাক্সেস করতে পারবো ক্লাসের মধ্যে লেখা ফাংশন গুলোকে, সেটাই আমরা ক্লিয়ার করছি। যে আমরা স্ট্যাটিক যে কোনো ফাংশনের আগে যদি স্ট্যাটিক কিওয়ার্ডটা আমরা ইউজ করে দিই, তাহলে কিন্তু আমরা ফাংশন গুলোকে অ্যাক্সেস করতে গেলে বা মেইন থেকে কল করতে গেলে কিন্তু আমাদের কিন্তু কোনোভাবে তার অবজেক্ট লাগবে না। আমি একটা স্ট্যাটিক মুছে দিয়ে দেখাবো, দেখবে এটা এরার দিয়ে দেবে। তো স্ট্যাটিক যদি না লিখি তাহলে কিন্তু আমাদের মেইন থেকে অ্যাক্সেস করতে গেলে কিন্তু দ্যাট উইল বি এরার, মানে অবজেক্ট লাগবে। অবজেক্ট ছাড়া তুমি কোনোভাবেই ক্লাসের কোনো প্রপার্টিকে তুমি অ্যাক্সেস করতে পারবে না। এই হচ্ছে বেসিক আইডিয়া। তো ধরো 4 ধরনের ফাংশন লিখেছি, বাদ বাকি তো ফাংশনগুলো দেখলে তুমি আমরা বুঝতে পারবে। তো এই ফাংশন দেখো কি লেখা আছে, ইন্ট সাম। তাহলে সামটা হচ্ছে নাম, ইন্টটা হচ্ছে তার রিটার্ন টাইপ, আর দুটো প্যারামিটার মানে অ্যাজ আ ইনপুট ফাংশনে প্রোভাইড করেছি। এই দুটো যোগফল করে জেডে রেখেছে, রিটার্ন করেছে জেড। তার মানে এই ফাংশনটা কিরকম ধরনের ফাংশন, গিভ সামথিং টেক সামথিং, মানে তোমার বিনিময়, মানে কিছু নিচ্ছে তার বিনিময়ে তোমাকে কিছু দিচ্ছে। দ্বিতীয়টা তোমরা দেখলে বুঝতে পারবে, যেখানে আমরা কি দেখছি, এখানেও আমাদের একটা কিছু রিটার্ন করছে, বাট কিন্তু কোনো প্যারামিটার নেই এখানে। দেখো এই জায়গায় আমরা কি লিখি, প্যারামিটার লিস্ট বা ইনপুট প্রোভাইড করি। কোনো ইনপুট প্রোভাইড নেই মানে আমরা এখানে কোনোভাবে কোনো কিন্তু এই জিনিস আমি রাখছি না, কি কোনো ইনপুট প্রোভাইড করিনি এই ফাংশনে, কিন্তু তার বিনিময়ে কিন্তু একটা আউটপুট বা রিটার্ন করছে। এই জন্য আমি ইন্ট লিখেছি, দেখো রিটার্ন জেড, মানে জেডের ভ্যালু এটা ইনিশিয়ালাইজ করে এটা রিটার্ন করেছি। একটা কথা বলে দিই, ফাংশনের মধ্যে যে ভ্যারিয়েবল গুলো তোমরা বানাচ্ছ এগুলোকে বলা হয় লোকাল ভ্যারিয়েবল। কনসেপ্ট, ছোট ছোট কনসেপ্ট গুলোকে কিন্তু ক্লিয়ার করা খুবই দরকার। 2 নম্বরের বা এমসিকিউতে কিন্তু তোমাদের দিয়ে দেবে। খুব ইম্পর্টেন্ট কথা, আমরা প্রত্যেকটা ছোট ছোট কনসেপ্ট গুলোকে ইউজ করবো, আমরা কনসেপ্ট গুলোকে দেখবো, চিন্তার বিষয় নেই, পুরো ডিটেলসে ক্লিয়ার করবো। তারপরে দেখতে পাচ্ছ আমাদের নেক্সট, দেখো আমাদের ফান 1 হয়ে গেছে। নেক্সট এই ফাংশনটা 3 নম্বর ফাংশনটা। তো 3 নম্বর ফাংশনটা কি দেখতে পাচ্ছ, যে আমাদের ভয়েড ফান2 লেখা রয়েছে। ঠিক আছে, ভালো কথা। সেই সূত্রে দাঁড়িয়ে আমরা এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড অ্যাজ আ কনসেপ্ট আমি এখানে পাঠিয়ে দিয়েছি। তো এখানে দেখো, এখানে কিছু নিচ্ছে না, তার বিনিময়ে কিছু দিচ্ছেও না, এরকম একটি ফাংশন নর্মাল প্রিন্ট করছে বাট কিছু রিটার্ন করছে। তো এটা হচ্ছে এই ফাংশন ক্যাটাগরিটা কিরকম ওয়ার্কিং, যে গিভ নাথিং টেক্স নাথিং, মানে কিছু নিচ্ছে না কিছু দিচ্ছে না। এখানে দেখো কিছু নিচ্ছে তার বিনিময়ে কিছু দিচ্ছে না, এই ধরনের ফাংশন যেখানে কিনা ভয়েড, যেখানে কিছু দিচ্ছে না বাট তার বিনিময়ে একটা আমাদের ইনপুট মানে অ্যাজ আ প্যারামিটার কিন্তু এখানে আমরা প্রোভাইড করছি। এই হচ্ছে বেসিক আইডিয়া। এইবার কথাটা হচ্ছে আমরা মেনটা ডিজাইন করেছি। দেখো এবার যে কোনো স্ট্যাটিক ফাংশনকে কল করার জন্য একটা কথা আমি বলে দিই, তোমরা কিভাবে কল করতে পারো ফ্রম দ্য মেন। তুমি ডাইরেক্টলি জাস্ট দেখো, দেখতে পাচ্ছ আমি 4টেকে কল করেছি। দেখো প্রথম দুটো তো আমাকে ডিসপ্লে করবে, তা আমি চাইলে এটা কোনো একটি ভেরিয়েবলে স্টোর করে আমি ডিসপ্লে করতে পারতাম, বাট আমি ডাইরেক্ট system.out.println এর মধ্যে লিখে দিয়েছি। তোমরা চাইলে দেখো ইউজার ডিফাইন 1.sum, কেন যে কোনো স্ট্যাটিক ফাংশনকে কল করতে হলে জাভাতে আমরা কিভাবে কল করি, তা দুটো পদ্ধতি আছে মেনের মধ্যে। এক, তুমি ক্লাসের নাম ডট তুমি ফাংশনের নাম দিতে পারো। কি বললাম, ক্লিয়ার হয়েছে? ক্লাসের নাম ডট তুমি ফাংশনের নাম, ক্লিয়ার হয়ে গেছে? এখানে দেখো ইউজার ডিফাইন 1টা কি আছে, দেখো ক্লাসের নাম, ডট সামটা কি তোমার, দেখো সামটা হচ্ছে ফাংশনের নাম।
আর এখানে কিছু ভেরিয়েবলস আমি ইউজ করেছি, মানে ডাইরেক্ট ভ্যালু পাঠিয়েছি। তো আমি এটা কাজ করি, তা ডাইরেক্ট না পাঠিয়ে আমি এখানে লিখে দিই ইন্ট এ, বা ডাইরেক্ট দিতে পারি, দরকার নেই, আমরা পরের লেকচারে ক্লিয়ার করবো ওটা। যাই হোক, তো সেই সূত্রে গেলে আমরা এখানে কি ইউজ করেছি, ডাইরেক্ট আমরা এখানে ফাংশনের আমরা এখানে ভ্যালু পাঠিয়ে দিয়েছি, দিস ইজ 4,5। এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা এই 4টা চলে যাবে তোমার এক্স এ, দেখতে পাচ্ছ, আর এই 5টা থেকে চলে যাবে কোথায়, ওয়াই তে চলে যাবে। তো ভালো কথা, বুঝতে পেরে গেছো। তো চলে যাওয়ার পর এর যে প্রসেসিং করে যে রিটার্নটা, রেজাল্টটা যে রিটার্ন করছে, রিটার্ন জেড দেখতে পাচ্ছ। তো রিটার্ন জেড যখন করবে তখন ডাইরেক্ট কিন্তু ওর প্রিন্ট হয়ে যাবে। যে তুমি প্রিন্টের মধ্যে লিখেছি, কোনো ভ্যারিয়েবলে স্টোর করলে চাইলে তুমি স্টোর করতে পারো, বা তুমি ডাইরেক্ট এখানে প্রিন্টও করতে পারো। তারপরেরটা দেখো সিস্টেম ডট ডট প্রিন্ট, আমি কিন্তু আর কিন্তু লিখিনি ক্লাসের নাম ডট ফাংশনের নাম। বললাম দুটো পদ্ধতি আছে, এক তুমি ক্লাসের নাম ডট ফাংশনের নাম দিয়ে তুমি করতে পারো, বা তুমি করতে পারো কি নর্মাল তুমি ফাংশনের নামটা কল করলেও চলবে। এই হচ্ছে বেসিক কথা। দেখো fun1 রিটার্ন কি ছিল আমাদের, জেড এর ভ্যালু 10 ছিল, রিটার্ন জেড। তো রিটার্ন যেটা করবো সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। আর দেখো fun2 এখানে তো রিটার্নের ব্যাপার নেই, তো রিটার্ন না থাকলে প্রিন্টের কোনো ব্যাপার থাকবে না। আমি ডাইরেক্ট এখানে জাস্ট কল করে দিয়েছি fun2 আর fun3। fun2 মধ্যে কোনো প্যারামিটার নেই, তাই আমি এখানে কোনো প্যারামিটার প্রোভাইড করিনি। দেখো ফাঁকা ওপেন, দেখো এখানে কিন্তু প্যারামিটার আছে, তাই আমি এখানে fun3 তে আমি প্যারামিটার এজ 1 পাঠিয়েছি, এজ ভ্যালু ডেটা পাঠিয়েছি, যেটা কিনা এক্স এর মধ্যে চলে যাবে, আর এক্স এর ভ্যালুটা এখানে প্রিন্ট করবে। ধরো না আমি এখানে যদি 1টা আছে, মানে প্যারামিটার নিচ্ছে fun3, বাট আমি এখানে কিন্তু প্যারামিটারটা যদি ভুল করে না দিতাম, যদি এই জায়গাটা যদি এখানে 1 এর জায়গাটা না দিয়ে যদি কম্পাইল করতাম, কিন্তু এটা এরার, কিন্তু দেখো এখানে এরার সঙ্গে সঙ্গে বলে দেবে যে এখানে কিন্তু এরকম কোনো আমরা পাইনি, এরকম ফাংশনের নামই পাইনি যেখানে তার মধ্যে কোনো আর্গুমেন্ট নেই, কিন্তু আমি এটা হয়তো ভুল করেছি, তাই আমি এই জন্য ভ্যালু এখানে প্রোভাইড করে দিলাম, তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আর যদি কোনো ফাংশনের আগে দেখো স্ট্যাটিক কথাটা যদি উড়িয়ে দিই, ধরেন আমি উড়িয়ে দিলাম, দিয়ে যদি আমি কম্পাইল করি, তো সঙ্গে সঙ্গে কিন্তু ইট উইল বি এরার। দেখো এটাই কিন্তু এরার দিচ্ছে কেন, কোনো মেথড ক্লাসের মধ্যে তুমি তার অবজেক্ট ছাড়া কিন্তু অ্যাক্সেস, দেখো দিয়ে দিয়েছে, কোনো কিন্তু অবজেক্ট ছাড়া কিন্তু তুমি কাজ কিন্তু করতে পারবে না। তো এটাই হচ্ছে বেসিক আইডিয়া। তাহলে আমি এখানে আরামসে এখানে স্ট্যাটিক কথাটা ইউজ করে ফেলি, দেখলেই হয়ে যাবে। মোটামুটি স্ট্যাটিকটা দিয়ে এবার যদি আমি কম্পাইল করি, কিন্তু আমাদের কনসেপ্টটা আমাদের খুব ডেফিনেটলি চলবে। এই হচ্ছে বেসিক গল্প, দেখতে পারলে তোমরা স্ক্রিনে পুরো জিনিসটাকে আমি ক্লিয়ার করে দিলাম। এবার আমরা এটাকে জাস্ট কম্পাইল করে নিয়েছি, এবার আমরা আউটপুট স্ক্রিনে গিয়ে দেখবো। রাইট ক্লিক করলাম, করে এটা চালালাম, আমরা ভয়েড মেনে ক্লিক করলাম, সিম্পল দেখতে পাচ্ছ 9 10 যা ছিল 4 আর 5 ছিল 10 হয়েছে, 10 এর ভ্যালুটা প্রিন্ট করেছে হ্যালো ওয়ার্ল্ড, যা মোটামুটি আমরা করেছিলাম ওখান থেকে। তার বিনিময়ে আমাদের কিন্তু 4টে ধরনের ফাংশনের কিন্তু আমাদের আউটপুট কিন্তু আমরা পেয়ে গেছি। তো এই ছিল আমাদের কনসেপ্ট অফ ইউজার ডিফাইন ফাংশনের বেসিক পুরো আইডিয়াটা ক্লিয়ার করলাম। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।